মারে, কি হলো তোর হঠাৎ করে? 7টা দিন ধরে বিছানায় পড়ে আছিস। ঈশ্বর যে কেন তোর এই অবস্থা করলো। কেঁদো না বাবা, শান্ত হও। দেখবে একদিন আমি ঠিক সুস্থ হয়ে যাব। অন্যরা কি অসুস্থ হয় না? তেমনি আমিও অসুস্থ হয়েছি। দেখবে আমি একদিন ঠিকই সুস্থ হব বাবা। সবার সাথে খেলবো, ঘুরবো, তখন তোমারও ভালো লাগবে বাবা। হ্যাঁ রে মা, তাই যেন হয়। সেই ছোট্টবেলায় তোর মা তোকে রেখে গেছে, তখন থেকে অনেক কষ্টে তোকে আমি বড় করেছি। তোর যদি কিছু হয়ে যায় তখন আমি কাকে নিয়ে বাঁচবো রে মা? এসব কথা বলে বিনোদ মিতার পাশে বসে চোখের জল ফেলতে থাকে। বিনোদ তার মেয়ে মিতাকে নিয়ে বিনোদপুর গ্রামে থাকতো। মিতার মা মারা গেছে বেশ কয়েক বছর হলো। তখন থেকে বিনোদ মিতাকে পরম যত্নে আগলে রেখেছে। তান্ত্রিক বাবা, দেখুন না আমার মেয়েটার কি হয়েছে। আমার মেয়েটা এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে কেন গেল? আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন বাবা। অস্থির হোস না বাবা, শান্ত হ। আগে তো তোর মেয়েকে দেখি, তবেই না রোগ নির্ণয় করতে পারবো। তুই ধৈর্য ধর। আমি তোর মেয়ের রোগ নির্ণয় করে তারপর সুস্থ হওয়ার ঠিক একটা উপায় বের করব। তান্ত্রিকের কথায় বিনোদ কিছুটা শান্ত হয়। তান্ত্রিক মিতাকে দেখতে থাকে। আর অনেকক্ষণ পর গম্ভীর মুখে তান্ত্রিক বলে, সর্বনাশ হয়ে গেছে বাছা। তোর মেয়ের যে বড় একটা অসুখ ধরা পড়েছে। এই রোগ হলে যে মানুষের মৃত্যু নিশ্চিত। তোর মেয়েকে মনে হয় আর বাঁচানো যাবে না রে বাছা। না না তান্ত্রিক বাবা, দয়া করে এইসব কথা আপনি বলবেন না। আমার মেয়েটাই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। অনেক আগেই তো আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে। এখন যদি মেয়েটা যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলুন তান্ত্রিক বাবা? দয়া করে আপনি আমার মেয়েকে বাঁচান তান্ত্রিক বাবা। এইসব কথা বলে বিনোদ কাঁদতে থাকে। আর বিনোদের এমন কান্না দেখে তান্ত্রিক বাবা শেষমেশ আসল কথাটা বলে ফেলে। তোর কান্না দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। তবে এবার আসল কথাটা বলেই ফেলি। তোর মেয়েকে বাঁচানোর একটা উপায় আছে, তবে সেটা খুব কঠিন, তাই এখন বলতে বাধ্য হচ্ছি। আর সেটা হলো প্রাণ বিনিময়। কোনো মানুষ যদি নিজের মৃত্যুর শিকার নিয়ে তোর মেয়েকে প্রাণ দান করে, তবেই তোর মেয়ে বেঁচে যাবে। তান্ত্রিক বাবা, এই কথা। তাহলে আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য আমার প্রাণ স্বীকার করে নেব। আর আমি আমার মেয়েকে প্রাণ দান করব। কেননা আমার প্রাণের বিনিময়ে যদি আমার মেয়েটা বাঁচে, তবুও আমার শান্তি বাবা। আপনি সব বন্দোবস্ত করুন তান্ত্রিক বাবা। বিনোদের অনুরোধে তান্ত্রিক বাবা সবকিছুর ব্যবস্থা করে। আর বিনোদ স্বইচ্ছায় নিজের প্রাণ দান করে। সেই প্রাণের বিনিময়ে মিতা সুস্থ হয়ে যায়। এরপর মিতাকে তার মামা এসে নিয়ে যায়। আর মিতা তার মামার বাড়িতেই থাকতে শুরু করে। যত সব ঝামেলা আমার কাঁধে এসে উঠলো। তোর মামা এতদিন বাড়িতে ছিল বলে আমি তোকে কিছু বলতে পারিনি। তোকে রানীর মতো করে আরাম আয়েশ করে খাইয়েছি, কিন্তু আর না। তোর বাবা মাকে তো খেয়েছিস আগে, এখন আবার আমার সংসারটাকে খেতে এসেছিস নাকি? মুখ পুরি কোথাকার। মামি, তুমি এভাবে কেন কথা বলছো? আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, তাতে আমার কি দোষ? ঈশ্বর আমার বাবা মাকে তুলে নিয়েছেন, তাতে আমি কি করব বলো? চুপ কর, একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। এতদিন তো আরামে ছিলি, কিন্তু আর না। আমার সংসারে থাকতে হলে সংসারে কাজ করে খেতে হবে, এই বলে দিলাম আমি। যা, এখন টিউবওয়েল পাড়ে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আয়। এসব কথা বলে মিতার মামি সুয়েতা সেখান থেকে চলে যায়। আর মিতা কাঁদতে কাঁদতে টিউবওয়েলের পাড়ে গিয়ে বাসনগুলো মাজতে থাকে। আর এভাবে মিতার দুঃখের দিন শুরু হয়। সুয়েতা মিতাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে থাকে, কিন্তু মিতাকে ঠিকমতো খেতেই দেয় না।
মামি, অনেক রাত হয়েছে আর এদিকে আমার খুব ক্ষুধাও পেয়েছে। বলছি মামি, আমি একটু খেয়ে ঘুমিয়ে পড়ি। আহারে, শখ কত! তুই ঘুমিয়ে পড়লে খাওয়ার পর বাসনগুলো কে মাজবে শুনি? তাই এখন কথা না বলে তুই চুপচাপ কাজ কর। ও, তোর তো সব কাজ শেষ, তুই এখন আমার পাগুলো টিপে দে তো, আর আমি বসে বসে কিছুক্ষণ টিভি দেখি। শুয়ে তার কথা শুনে মিতা ঘুম ভরা চোখ নিয়ে শুয়ে তার পা টিপতে থাকে, আর এভাবেই শুয়েতা মিতার ওপর নির্যাতন করত। আর শুয়েতার এমন নির্যাতনে মিতা অনেক অসুস্থ হয়ে পড়ে। মরণ, এসব ন্যাকামি তো আমার একদম ভালো লাগে না। এই ঢঙ্গি মেয়েটা আবার ঢং করছে না তো? না, মনে হয় সত্যি অসুস্থ হয়ে পড়েছে। গায়ে তো দেখছি ভীষণ জ্বর, আর এত বেলা হয়েছে তবুও চোখ খুলছে না। কিন্তু এই মেয়েটা যদি এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তবে আমি কাকে দাসীর মতো করে খাটাবো? আর তাছাড়া একে সুস্থ করে তুলতে হলে তো আমার অনেক টাকার প্রয়োজন হবে। তার চেয়ে বরং আমি এই আপদটাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেই। এইসব কথা বলে শুয়েতা মিতাকে বালির চাপা দিতে যায়, আর তখনই সেখানে বিনোদের আত্মা প্রকট হয়। খবরদার, আমার মেয়ের দিকে এক পাও এগুবে না। আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছি, আর তুমি কি না আমার মেয়েকে মারতে চাইছো? এটা আমি কি দেখছি জামাইবাবু? আপনি? তবে কি এটা আত্মা? কে কোথায় আছো? বাঁচাও আমাকে, এই আত্মা যে আমাকে মেরেই ফেলবে, বাঁচাও। চুপ করো, তোমাকে এখানে কেউ বাঁচাতে আসবে না। আর আমি এখানে তোমাকে মারতে আসিনি, আমি বরং আমার মেয়েকে তোমার হাত থেকে রক্ষা করতে এসেছি। আর এটাই হলো বাবার ভালোবাসা। তবে হ্যাঁ, আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো আত্মা হয়ে, কিন্তু তোমরা কেউ আমাকে দেখতে পারবে না। এ বাড়িতে থাকবে মানে? এসব কি কথা বলছো জামাইবাবু? না, আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেব না কিছুতেই। কিন্তু আমি কোনো রাক্ষস বা আত্মার সাথে থাকতে চাই না এই বাড়িতে। আমাকে দেখে তোমার রাক্ষস মনে হয়? তুমি তো মানুষরূপী রাক্ষসী। তুমি আমার বাচ্চাটার উপর এতদিন অনেক অত্যাচার করে আছো, সেগুলো আমি সবই জানি। আমি মৃত্যুর পরও আমার মেয়ের দিকে সবসময় নজর রাখি, কিন্তু তুমি যখন আজ আমার মেয়ের প্রাণের দিকে হাত বাড়িয়েছো, তখন আমি প্রকট হতে বাধ্য হলাম। আর আজ একটা কথা আমি তোমাকে ভালোভাবে বলে রাখছি, এরপর থেকে যদি তুমি আমার মেয়ের ওপর কোনো রকম নির্যাতন করো, তবে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। না না, দয়া করে তুমি এমনটা করো না জামাইবাবু। আমি এখন থেকে তোমার মেয়েকে নিজের কাছে আগলে রাখবো, আর সব সময় সন্তানের মতো ভালোবাসবো। শুয়েতার কথা শুনে আত্মা কিছুটা স্বস্তি পায়। তবে বিনোদের আত্মা ওই বাড়িতেই থেকে যায়। আর আত্মার ভয়ে শুয়েতা মিতাকে সন্তানের মতো ভালোবাসতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার কোমরটা বোধহয় ভেঙে গেল গো। উফ, সকাল সকাল এমন মারা কান্না করছিস কেন? তোর জন্য কি একটু ভালোভাবে ঘুমাতেও পারবো না? তোর চিৎকারে আমাদের মামের ঘুমটাই নষ্ট হয়ে গেল। কাকিমা, আসলে জল আনতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে আমার পায়ে যে বড্ড ব্যথা পেয়েছি গো। আমার পাটা বোধহয় মুচকে গেছে গো। আমি যে আর ব্যথা সহ্য করতে পারছি না, তাই তো এমন চিৎকার করে ফেলেছি গো। কি, তোর পা মচকে গেছে? তাহলে তুই সংসারের কাজ করবি কিভাবে? তবে তুই যদি এই কাজ করতেই না পারিস, তাহলে তো তোকে এই বাড়িতে রাখা যাবে না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মানসী তার কাকিমা অভয়া এবং কাকাতো বোন মীরার সাথে বসবাস করত। অভয়া মানসীকে দিয়ে সব সময় খাটিয়ে নিত, কিন্তু মানসীর প্রতি অভয়ার কোনো মায়া ছিল না। রাত নেমে এলো, কাকিমা তো ঘরে গিয়ে বোনকে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমার বুঝি এবার এই বাড়িতে আর আশ্রয় হবে না। এবার বুঝি আমাকে নিজের জন্য আশ্রয় খুঁজতে হবে।
এসব কথা বলতে বলতে মানুষই পথ চলতে থাকে আর হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে যায় আর ক্লান্ত হয়ে জঙ্গলের একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। আরে আরে, ওটা ওখানে এই ঘুমিয়ে আছে, আর এত রাতে দেখে তো মনে হচ্ছে কোনো মানুষ, কিন্তু এত রাতে সে জঙ্গলের ভিতর কি করছে? এরপর পরী নিচে নেমে আসে আর পরী মানুষের পায়ে হাত রাখতেই মানুষের পা একদম ঠিক হয়ে যায়। তার সাথে সাথে মানুষের ঘুমও ভেঙে যায়। আরে আরে, তুমি কে? আর তাছাড়া তুমি এই জঙ্গলে কি করছো? আরে, আমার পাও তো আর ব্যথা করছে না, আমার পা ঠিক হলো কিভাবে? হবে নাই বা কেন বলো তো? আমি যে তোমার পায়ে হাত রেখেছিলাম, আমার ছোঁয়াতে সব খারাপ জিনিস ভালো হয়ে যায়। আমি যে মায়া পড়ি, আর আমার ছোঁয়াতেই হয়তো তোমার ব্যথা সেরে গেছে। তা বলি, তুমি এই গহীন জঙ্গলে ঘুমাচ্ছিলে কেন? তোমার কি কোনো ঘর বাড়ি নেই? এরপর মানুষই তার সব দুঃখের কথা মায়াপরীকে বলে, আর এসব কথা শুনে তো মায়াপরীর অনেক মায়া হয়, আর সে জাদু করে কিছু সোনা আর হিরে নিয়ে আসে। যারা আমার দর্শন পায় তাদের আমি এভাবেই পুরস্কৃত করি, কারণ আমি যে মায়া পড়ি। আমি কাউকে কখনোই খালি হাতে ফেরাই না। এই সোনাদানাগুলো নিয়ে যাও, এগুলোই তোমার সৌভাগ্যের সহায় হবে। এসব কথা বলে মায়াপরী অদৃশ্য হয়ে যায়, আর রাত পেরিয়ে সূর্য উঁকি দিতেই মানুষই সেই সোনা আর হিরে নিয়ে তার কাকিমার বাড়িতে চলে আসে। কিরে হতচ্ছাড়ি, আমি না কালকেই তোকে বাড়ি থেকে তাড়ালাম, আর আজকেই তুই বাড়িতে ফিরে এলি, আর তোর পাও দেখি ঠিক হয়ে গেছে। ও মা, এতক্ষণ তো আমি খেয়ালই করিনি। এসব সোনা হিরে তুই কোথা থেকে পেলি রে? তোকে এসব কে দিল? হ্যাঁ। এরপর মানুষই সব কথা অভয়াকে বলে, আর এত সোনা দেখে তো অভয়ার চোখ জল করে ওঠে। সে ঝুড়ি থেকে সোনাদানা নিতে যায়। খবরদার কাকিমা, তুমি এই ঝুড়িতে একদম হাত দেবে না, কারণ এই ঝুড়িতে হাত দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আছে। ওরে বাবা, ডানাক দেখো মেয়ে। এই শোন, তুই কিন্তু আমাকে হিরে সোনা পাওয়ার রহস্য আমাকে বলে দিয়েছিস। এবার আমি আমার মেয়েকে পাঠাবো ওই হিরে সোনা আনতে, আর তখন তোর ওই ড্যামা কোথায় যায় সেটা আমিও দেখব। তোমাকে বলতে হবে না মা, আমি নিজেই যাব, কারণ আমারও তো এত সোনার হিরে চাই। এরপর রাত হতে মীরাও জঙ্গলে যায় আর একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে মায়াপরী না এসে সেখানে পাথর পড়ে আসে। আরে আরে, এটাকে? এই মেয়েটা আবার আমার পথ আটকে এভাবে শুয়ে আছে কেন? এ তো খুবই মুশকিল ব্যাপার। এই কে? ওঠ উঠ বলছি। পাথর পরীর এমন চিৎকার চেঁচামেচি শুনে মীরার ঘুম ভেঙে যায়, আর মীরা রেগে গিয়ে বলে, ধুর বাবা, ভালো লাগে না। তুমি কে গো? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে। রে, আমি তো ভুলেই গেছি, রাতে তো পড়ি আসার কথা। তাহলে কি তুমি সেই পড়ি? তাহলে অপেক্ষা কেন করছো? দাও দাও, আমাকে সোনা হিরে দাও। ও, কোথা থেকে লোভী মানুষগুলো যে আসে কিছুই বুঝি না বাপু। তুই এখানে সোনার হিরে নিতে এসেছিস? দাঁড়া দাঁড়া, তোর লোভ আমি বের করছি। এই কথা বলে পাথর পরী মীরাকে পাথর বানিয়ে দেয়, আর মীরাকে তার বাড়ির উঠোনে ফেলে রেখে পাথর পরী চলে যায়। সকালবেলা উঠে অভয়া মীরাকে পাথর অবস্থায় দেখে হাউ মাউ করে কাঁদতে শুরু করে, আর তখনই সেখানে মানুষই চলে আসে। একে কি কাকিমা, মীরা এমন পাথর হয়ে গেছে কি করে? তুই জানিস মুখ পড়ি রে, তোর কথা শুনেই তো আমার মেয়েটা ওখানে গিয়েছিল সোনার হিরে আনতে, কিন্তু পাথর হয়ে ফিরলো। সব তুই জানিস রে। এভাবে অভয়া মীরার পাথরটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর মানুষই জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে গিয়ে মানুষই মায়াপরীর জন্য অপেক্ষা করতে শুরু করে। রাত হতেই মায়াপরী চলে আসে, আর মানুষই মীরার ব্যাপারে সব কথা মায়াপরীকে খুলে বলে। তুমি ভুল ভাবছো কমি, আমি তো গত রাতে জঙ্গলে আসিনি। গতকাল তো পাথর পড়ে এসেছিল, আর তোমার বোন হয়তো লোভে পড়ে পাথর পরীর কাছে সোনা দানা হিরে চেয়েছে, আর পাথর পরী লোভের শাস্তি স্বরূপ তোমার বোনকে এমন পাথর বানিয়ে দিয়েছে। আসলে আমি আর পাথর পরী পালা বদল করে এই জঙ্গলে আসি, আর কাল তবে তোমার বোনই পাথর পরীর খপ্পরে পড়েছিল। হায় হায়, তবে এবার কি হবে মায়াপরী? আমার বোনকে সুস্থ করার কি কোনো উপায় নেই? আছে, তা হলো গোলাপি আঙুর। গোলাপি আঙুরের রস
তোমার বোনের পাথরের শরীর ছোঁয়ালে সে স্বাভাবিক মানুষে পরিণত হবে, কিন্তু সেই গোলাপি আঙুর একমাত্র পাথর রাজ্যেই পাওয়া যায়। সে যেখানেই থাকুক না কেন, গোলাপি আঙুর এনে আমি আমার বোনকে ঠিক সুস্থ করব মায়াপরি। কিন্তু মায়াপরি, পাথর রাজ্য কোথায়, আর আমি বা পাথর রাজ্যে কি করে পৌঁছবো? ওসব নিয়ে তুমি ভেবো না মেয়ে, আমি তোমাকে পাথর রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই গাছটার ভিতর দরজা প্রকট হলে তুমি এই গাছের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়বে, আর এই গাছই তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এরপর আবার তোমাকে তোমার সঠিক স্থানে ফিরিয়ে দেবে, কারণ এটা যে আমার জাদুর গাছ। এই কথা বলে মায়াপরি তার জাদুর লাঠি দিয়ে গাছটি স্পর্শ করে, আর সাথে সাথে মানুষই দরজা দিয়ে গাছের ভেতরে প্রবেশ করে, আর গাছটাও উড়তে শুরু করে। উড়তে উড়তে গাছটি পাথর রাজ্যে গিয়ে পৌঁছে যায়। এরপর মানুষই গাছ থেকে বাইরে বের হতেই দেখে তার সামনে একটি গাছে থোকায় থোকায় গোলাপি আঙুর ঝুলে আছে। ও মা, সত্যি তো, এখানে তো অনেক গোলাপি আঙুর। না না, আর দেরি করলে চলবে না, গোলাপি আঙুর নিয়ে তো আমাকে আবার ফিরতে হবে। এরপর মানুষই গোলাপি আঙুর তুলে নিয়ে আবারও দরজা দিয়ে গাছের ভেতর প্রবেশ করে, আর গাছটি আবারও তাকে জঙ্গলে নিয়ে আসে। এরপর মানুষই গোলাপি আঙুর নিয়ে তার বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে গিয়ে গোলাপি আঙুরের রস করে মীরার পাথরের শরীরে ছোঁয়াতেই মীরা আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এই তো আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। তুই আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দিয়েছিস রে মা। আমি আর তোকে কখনো অবহেলা করব না। আজ থেকে তুই আমার মেয়ে, আর আমাকে মাফ করে দে মা। আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। মানুষের চোখে জল চলে আসে, আর মানুষই অভয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর থেকে মানুষই তার কাকি এবং কাকাতো বোনের সাথে সুখে শান্তিতেই বসবাস করে। এই পাজি বানর, তুই এখানে কি করছিস বলতো? যা যা এখান থেকে, ভেতরে যে আমার মেয়ে ঘুমোচ্ছে, যা বলছি। আহা কাঁঠাল বাড়ি, তোমার জ্বালা আর ভালো লাগে না। তোমার পাশের গাছে তো থাকি, অথচ শান্তি মতো চলাফেরা করতে পারি না। আর তাছাড়া আমি এতদিন ধরে তোমাদের দেখছি, আজ অব্দি জানতে পারলাম না একটা কাঁঠাল বাড়ি আর পুতুল পরি কি করে মা মেয়ে হয়। কি আর করবি বল, সময় হলে সবটা জানতে পারবে। আর আমার মেয়েটা যে ভেতরে ঘুমোচ্ছে। আর তাছাড়া তুই তো আমার প্রতিবেশী, তুই যদি আমাদের কথা না ভাবিস তাহলে আমরা মা মেয়ে এখানে কি করে থাকবো বলতো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর কথা বলবো না কেমন? তোমার মেয়ে বরং ঘুমাক, আর আমি এখানে বসে বসে কলা খাই। মিতা মিতা, তুই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? এর আগে তো আমরা কখনো এই জঙ্গলে আসিনি। যদি আবার কোনো বিপদ হয়, চল চল মিতা, আমরা এক্ষুনি বাড়িতে চলে যাই। আমার মা যে আমাকে ভীষণ বকবে রে। আহা মালা, তুই অত ভয় পাস না তো, কিচ্ছু হবে না। আমরা যখন এই জঙ্গলে চলে এসেছি, চল না জঙ্গলটা একটু ভালো করে ঘুরি। ভয় পাস না, আমি তো আছি। আমরা সন্ধ্যের আগেই বাড়িতে ফিরে যাব। এরপর মালা আর মিতা জঙ্গলের ভেতরেই ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে তারা দুজন কাঁঠাল বাড়ির সামনে যায়। ও মা, এই তো দেখছি কাঁঠাল বাড়ি রে মালা। তুই তো এদিকে আসতেই চাইছিলি না। তুই না আসলে কি আর এত সুন্দর কাঁঠাল বাড়ি দেখতে পারতি বলতো? সে যাই হোক, এখন চল কাঁঠাল বাড়ির ভেতরে গিয়ে দেখি যে কাঁঠাল বাড়ির ভেতরে কি আছে। না না মিতা, আমি কাঁঠাল বাড়ির ভেতরে যেতে পারবো না। এমন অদ্ভুত বাড়ি আমি যে এর আগে কখনো দেখিনি। না জানি বাড়ির ভেতরে আবার কি আছে। না না বাবা, আমি যাব না এই কাঁঠাল বাড়ির ভেতরে। ঠিক আছে, তুই যাবি না তো এখানেই পড়ে থাক, আমি যাবো এই কাঁঠাল বাড়ির ভেতর। ওই কাঁঠাল বাড়ির ভেতরটা দেখাচ্ছে আমার বড্ড শখ। এরপর মিতা কাঁঠাল বাড়ির ভেতরে চলে যায়। বন্ধুরা, মিতা তো কাঁঠাল বাড়ির ভেতরে চলে গেল। তো ততক্ষণে তোমরা বলতে থাকো 10 - 10 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। একে কাণ্ড, কাঁঠাল বাড়ির ভেতরটা তো দেখতে অনেক সুন্দর। দেখে তো মনে হচ্ছে এটা স্বর্গের এক টুকরো। কিন্তু এখানে কে শুয়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো পরী।
তবে কি এটা কাঁঠাল বাড়ির পরি? আরে আরে, এটা তো আসল পরি নয়, এটা তো একটা পুতুল। সে যাই হোক, এই পুতুলটা দিয়ে আমি খেলতে পারবো। আমি বরং এই পুতুলটা আমার সঙ্গে নিয়ে যাই। একে একে মেয়েটা, এই পরিটাকে তুই কোথায় পেলি? এটা আবার কাঁঠাল বাড়ির পরি নাকি রে? না রে মালা, এটা তো একটা পুতুল। প্রথমে দেখে না আমিও তোর মতো পরি ভেবেছিলাম। এটা তো হুবহু পরীর মতো দেখতে রে, তবে এটা পরি নয়, এটা একটা পুতুল। তবে চল মালা, এই পুতুলটা আমরা বাড়িতে নিয়ে যাই। এরপর থেকে আমরা পুতুল দিয়ে খেলবো। এসব কথা বলে মালা আর মিতা পরি পুতুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব ঘটনা বানরটা গাছের ডালে বসে দেখতে পায়। উফ বাবা, কি ঘুমটাই না হলো আমার। সে পরশু ঘুমিয়েছিলাম আর আজ জেগে উঠলাম। ভেতরটা এমন খালি খালি লাগছে কেন? একে একে আমার মেয়ে কোথায়? বানর, এই বানর, কোথায় তুই? আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে কে নিয়ে গেছে? আসতে হলো না কাঁঠাল বাড়ি, আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। আসলে কাল দুটো মেয়ে এই জঙ্গলে ঘুরতে এসেছিল, আর আর ওরাই তোমার মেয়েকে খেলনা পুতুল ভেবে নিয়ে গেছে। আর আমি না ওদের পিছু পিছু গিয়ে ওদের ঠিকানাও জেনে এসেছি জানো। ওরা দুজন ওই জঙ্গলের পাশের গ্রামেই থাকে। তুই সত্যি বলছিস বানর? তবে আমি তোর কাছে অনুরোধ করছি, তুই দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে আন বানর। না জানি আমার মেয়ে এখন কি অবস্থায় আছে। যা যা বানর, যা, ওকে তুই নিয়ে আয় বানর। তুমি আয়, কেঁদো না কাঁঠাল বাড়ি, কেঁদো না, আমি এক্ষুনি তোমার মেয়েকে নিয়ে আসছি। এসব কথা বলে বানর মিতাদের বাসায় যায় আর জানালা দিয়ে মিতাদের ঘরের ভিতর উকি দিতে থাকে। ওই তো বিছানার পাশে পুতুল পরি। এটাই সুযোগ, এখন তো ঘরের ভেতরে কেউ নেই দেখছি। এই সুযোগে পুতুল পরীকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, নয়তো এই মেয়েটা আমাকে দেখলে আমি যে বড় বিপদে পড়বো। এই বানর, এই, এটা তুই কি করছিস? হ্যাঁ, তুই আমার পুতুলটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? থাম থাম বলছি, দাঁড়া, দে দে, আমার পুতুল ফিরিয়ে দে। দাঁড়া দাঁড়া বলছি। কাঁঠাল বাড়ি, এই নাও, তোমার মেয়েকে আমি ফিরে নিয়ে এসেছি। বাবা রে বাবা, অনেক কষ্ট করে তোমার মেয়েকে আমি ওই বাড়ি থেকে ফিরে নিয়ে এসেছি। এইসব তুই কি বলছিস রে বানর? এই পুতুলটা কাঁঠাল বাড়ির মেয়ে হলো কি করে? একটা কাঁঠাল বাড়ি আবার মা হয় কি করে? আর এই পুতুলটাই বা কাঁঠাল বাড়ির মেয়ে কি করে হয়? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না রে। তোমার এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিচ্ছি, কারণ এসব যে বানরেরও অজানা। আসলে আমি একটা পরী, আর এই পুতুলটা হচ্ছে আমার সন্তান, আর এই পুতুলটাও একটা পরী। আমরা দুই মামে অভিশপ্ত হয়ে কাঁঠাল বাড়ি আর পুতুল পরীতে পরিণত হয়েছি। আর আমি একটা কাঁঠাল বাড়ি হয়েও এতদিন ধরে আমার মেয়েকে আমি আগলে রেখেছি। এসব তুমি কি কথা বলছো কাঁঠাল বাড়ি? তোমরা দুজনেই পরী? তবে তোমাদের অভিশাপ কাটানোর কি কোনো উপায় নেই? থাকলে বলো বলো আমাকে। আছে, আর সেটা হলো মহুয়া পর্বতের ঝর্ণার জল। ওই জল যে পবিত্র জল, ওই জল দিয়ে যে কোনো ধরনের অভিশাপ কাটানো যায়। এই কথাটা তুমি আমাকে কোনোদিনও বলনি কাঁঠাল বাড়ি। তবে আজ যখন আমি জানতে পেরেছি, তবে মিতা একা নয়, আমিও আজ তোমার সাহায্য করব। চলো চলো মিতা, আমাদের আর দেরি করা একদম ঠিক হবে না। আমরা এক্ষুনি ওই মহুয়া পর্বতের ঝর্ণার জল আনতে যাব। এটাই তো মহুয়া পর্বতের ঝর্ণা, আর দেরি করা যাবে না বানর। এই জল নিয়ে তাড়াতাড়ি কাঁঠাল বাড়ির কাছে পৌঁছতে হবে, আর দুই মা মেয়েকে অভিশাপ মুক্ত করতে হবে। এরপর তারা ঝর্ণার জল নিয়ে ফিরে আসে। বানর পুতুল পরীর ওপর জল ছিটায়, আর মিতা কাঁঠাল বাড়ির ওপর জল ছেটায়। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের মা আর মেয়েকে মুক্ত করার জন্য। আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এই পালক দুটো তোমরা দুজন নাও। তোমরা তোমাদের যে কোনো বিপদে এই পালককে হাতে নিয়ে আমাদের স্মরণ করলে
আমরা তোমাদের সাহায্য করতে ছুটে আসবো, জানো? তুমি সত্যি বলছো পরি? তবে তো আমি এই পালক যত্ন করে রেখে দেব। তবে পরি, তুমি আর তোমার মেয়ে এখান থেকে চলে গেলে আমি যে ভীষণ একা হয়ে পড়বো। তুই এ নিয়ে একদম ভাবিস না বানর, আমি তো আছি। তুই চাইলে আমার বাড়িতে আমার সাথে থাকতে পারিস। এখন আর মন খারাপ করে থাকিস না, এবার পরীদের যেতে দে, কারণ পরীদের স্থান যে পৃথিবীতে নয়, পরীরাজ্যে। সে তুমি ঠিকই বলেছ, আর আমিও তোমার সাথে যেতে রাজি আছি। তবে পরি, তুমি তোমার মেয়েকে নিয়ে পরীরাজ্যে ফিরে যাও। বিদায় পরি, বিদায়। তোমাদেরকেও বিদায়। এরপর পরি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর বানরও মিতার সাথে তার বাড়িতে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রতিদিন নতুন নতুন গল্প আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।